দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন, ফেরত এসেছেন তাদের সাথে। আমরা কথা বলি যারা এখনও গুমের শিকার হয়ে নিখোঁজ আছেন, সেই সমস্ত পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলি। এই মানবতা বিরোধী অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে যারা কাজ করেছেন সেই সমস্ত মানবাধিকার কর্মীদের সাথে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন দুজন মানুষকে স্বাগত জানিয়েছি আলোচনা করার জন্য, যাদের একজন নিজেই গুমের শিকার হয়েছিলেন। তিনি এবং তার মা ঢাকায় এসেছিলেন 2015 সালের সেপ্টেম্বর মাসে। মা এসেছিলেন তার অফিসের কাজে। মায়ের সাথে মায়ের হাত ধরে আলিয়া বেগম ঢাকায় এসেছিল। আলিয়া নূর তার মাকে যখন গুম করা হলো, সেই শিশু 11 বছর বয়সী শিশু আলিয়াকেও গুম করা হয়েছিল। 24 ঘন্টা তিনি গুম ঘরে ছিলেন। দীর্ঘ 10 বছর ধরে মাকে খুঁজে ফিরছেন। এখনও তার মাকে কেন খুঁজে পাচ্ছেন না এবং তিনি কিভাবে ছাড়া পেয়েছিলেন এবং তার ভাইয়ের, তার মায়ের জন্য যে দীর্ঘ 10 বছরের অপেক্ষা, আমরা সেই সব নিয়ে আজকে তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই আফসানা নুরি আলিয়া। তিনি রেজিয়া বেগম রেভির কন্যা, তার মেয়ে। আলিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সাজিদুল কবির সাজেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি রেভির ছেলে। প্রথমেই আলিয়া, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনাদের পরিবারের পরিচিতিটা যদি একটু আমাদের কাছে তুলে ধরেন। আপনার বাবা কি করেন, আপনার মা কি করতেন, কবে কিভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, কেন ঢাকায় এসেছিলেন? জি, ধন্যবাদ। আমার আব্বুর নাম হচ্ছে নুরুল কবির। আমার আব্বু একজন পেশায় হচ্ছে কৃষক। আর আমার আম্মুর নাম রেজিয়া বেগম রেবি, উনি ছিলেন চাকরিজীবী। আমাদের ঢাকা আসার কারণ হচ্ছে আপনাদের পরিবারে কে কে আছেন আপনারা? আমার আব্বু, আমার আব্বু, আমরা 2 ভাই 2 বোন, মোট 5 জন আমরা। আপনার বাবারা কয় ভাই? আপনার বাবা এবং তার চাচারা বা জ্যাঠা কয়জন? 4 ভাই। ওনারা কি করেন? ওরা আমার বড় আব্বুর হচ্ছে সওদাগর, আর হচ্ছে সবাই হচ্ছে কৃষক। আচ্ছা, এমনি ওনাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? ওনারা রাজনীতির সাথে জড়িত কিনা? না, আমাদের ফ্যামিলিতে রাজনীতির মানে এত সম্পর্কিত না, মানে না, একদমই না। আপনার রাজনীতি আর আমাদের একটা রিলেটিভ কিছু ইয়া না, কোনো সম্পর্ক না রাজনীতির সাথে, সাধারণ মানুষের মতো। আচ্ছা, তা আপনারা যে কয় ভাই বোনের কথা বললেন? আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। আপনি কি সবার বড়? জি, আমি হচ্ছে সবার ছোট। সবার ছোট? জি। আচ্ছা, আর আপনার বড় যারা ভাই বোন আছে তারা? আমার বড় ভাই হচ্ছে এখনো স্টুডেন্ট। আর আমার বড় বোন সাজেল কি সবার বড়? না, সাজেল হচ্ছে মেজো। মেজো? জি, আমার বড় ভাই স্টুডেন্ট। আমার বড় আপু হচ্ছে এখন ম্যারিড, 1 বছর হচ্ছে বিয়ে দিয়েছি। আর আমার হচ্ছে মেজো ভাই, আর আমি হচ্ছে সবার লাস্ট ছোট। তো কবে আপনারা কি জন্য ঢাকায় এসেছিলেন? আমরা হচ্ছে আপনার 2015 সাল 9 সেপ্টেম্বর 21 তারিখে আমরা ঢাকায় এসেছিলাম। মামা আর আম্মু আর আমি 3 জনে আমরা ঢাকায় এসেছিলাম। মামা আসছে মামার পার্সোনাল কাজে, আর আমি আর আম্মু আসছি আম্মুর অফিসিয়ালি কাজে। আম্মুর কতগুলো চেক নিয়ে, কতগুলো মানে গ্রাহকের কতগুলো চেক নিয়ে আসছিলাম। আম্মুর অফিসে আসছিল। তো আমরা এসে মামার কাজে চলে গেছে। আমার আম্মুর কাজ সেরে আমরা বাসায় রওনা দেওয়ার জন্য হচ্ছে শ্যামলী কাউন্টারে বসছিলাম। কখন এটা হচ্ছে আপনার 22 তারিখ রাত্রে 8টা নাগাদ।
সারাদিন আপনার মা আপনাকে নিয়ে তার অফিসের কাজকর্ম জি, সারলেন? সারাদিন হচ্ছে আমার আম্মু অফিসের কাজ করে, আর আপনার 2-3 দিন পর হচ্ছে আমাদের ঈদ ছিল, কুরবানির ঈদ। মানে আমাদের জন্য জামা কাপড় কিনে আমরা ওই দিনটা ওই রকম করে পার করে, তো আমার মামা বলতেছে আপনারা শপিং করেন, আমি হচ্ছে আমার কতগুলো বাইকের জিনিস কিনে আছে ওইগুলা কিনতে যাই। ওইরকম বলে আমরা কাউন্টারে বসছি, বসে টিকিট কাটছি। কাউন্টারে বসার আগে, টিকিট কাটার আগে কল দিছে, একটা ফোন থেকে আননোন নাম্বার থেকে কল দিছে। কি কি কিনলেন সারাদিন ধরে আপনার মায়ের সাথে জি, আপনি? আমরা হচ্ছে ভাই বোন চারজনের জন্য আমরা শপিং করছি, জামা কাপড় কিনছি, আমার আব্বুর জন্য কিনছি। তো মানে বলতে গেলে ফ্যামিলি সবার জন্য কিনছি, মানে আত্মীয় স্বজনের জন্য কিনছি। মানে আমার আম্মু হচ্ছে আপনার মানে আপনার গরিব ওই রকম মানুষের জন্য কিনছি, মানে সমাজে অসহায় মানুষদের জন্য। জি, এক কথায় অসহায় মানুষের জন্য। ওইগুলো কেনার পর আমরা কাউন্টারে যাওয়ার আগে মানে আমার মামার নাম্বার থেকে কল আসছে। হুম। কল আসছে বলতেছে আপনার, হ্যাঁ আপনার বাইকে হচ্ছে ডেল্টা ইয়াতে হসপিটালে ভর্তি করাইছি, আপনার বাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। হুম। তো আমার আম্মু বলতেছে অ্যাক্সিডেন্ট করছে। আমরা ওই গল্পটায় যাব, আমি একটু সাজেলের সাথে কথা বলে আসি। সাজেল, আপনাদের পরিবারটা কেমন? আলিয়া বলল যে আপনাদের যারা আছেন পরিবারের চাচা জ্যাঠা তারা কেউ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আপনার মামার দিক থেকে কেউ কি কোনো রাজনীতি করে? আসলে রাজনীতিক বলতে এখন বাংলাদেশের মানুষ তো মোটামুটি রাজনীতিক, মানে রাজনৈতিক দলের কোনো পদে আছে কিনা? ডাইরেক্টলি পদে নেই, মানে সাপোর্টার হিসাবে এরকম আছে আর কি। আমাদের পরিবারটা হচ্ছে যে আমার দাদুদের পরিবার হচ্ছে যে একেবারে স্টেশনের গিরা বাজারের মধ্যে। আমার আমার চাচা আছে একজন খাট, বিশেষ করে মানে স্থানীয়ভাবে যে খাট কাটে এর সাথে সম্পৃক্ত। আর আবার বড় চাচার একটা মার্কেট আছে, উনি আবার এখানে একটা দোকানও করে। আর আমার মেজো চাচা যিনি আছেন উনি আগে একটা দোকান করতো, উনি স্টাডি করছে আর কি। আর আমার আব্বু পড়াশোনা করে নাই, আমার আব্বু এই সুপারি ব্যবসা করতো আগে, এক সময় মাছের ব্যবসায়ী ছিল, এখন কৃষি কাজের সাথে জড়িত আর কি, এরকম আর কি। বাসায় সুপারি বাগান আছে, ওই এইটা নিয়ে আছে আর কি আমার আব্বু। আমরা হচ্ছে যে ভাই বোন টোটাল 4 জন। আমি হচ্ছে যে বিশেষ করে আমার বড় ভাই আর বড় বোন ক্লাস 1 থেকে একসাথে, ওনারা এখন অনার্স 4 ইয়ারে শেষের দিকে, আমরা এখন অনার্স 3rd ইয়ারে। ক্লাস 1 থেকে একসাথে আমরা। আম্মু এভাবে দিয়েছিল যে একজনকে প্রোটেক্ট করতে পারে, ছেলে আর মেয়ে, এভাবে করে দিয়েছিল আমাদেরকে। আমি এখন এই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে LLB করতেছি, 5th সেমিস্টার শেষ হয়েছে আমার। আমার বোন এখন এই সিটি কলেজে অধীনতা অবস্থায় আছে। তো এই হচ্ছে আমাদের পরিবারের। আমার আম্মু এডুকেটেড পার্সন ছিল, আমার আম্মু একজন বিমা কর্মী ছিল আর কি, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। তিনি কক্সবাজার সার্ভিস সেন্টারের একজন স্টাফ ছিল এবং ব্রাঞ্চ ম্যানেজার ছিল উনি। তো আমার আম্মুর বিষয়টা হচ্ছে, আর আব্বুর ইয়েটা হচ্ছে যে আমাদের আমি আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। আমার আম্মু আর আব্বুর যে আমরা যে বসত বিটা আছে, এই বসত বিটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তখন আমার বয়স হচ্ছে যে তখন 12। আমরা ওই আলোচনাটায় যাব, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে 2015 সালের 21শে সেপ্টেম্বর আপনার মা সর্বশেষ আপনার মায়ের সাথে আপনার দেখা হয়েছিল, কি বলে আপনার মা আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে বিদায় নিল, আলিয়াকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল? আমি চলে যাচ্ছি হচ্ছে যে এই যখন আমি বাসা থেকে বের হচ্ছি তখন আম্মু বাসায় ছিল। আমরা সন্ধ্যায় বের হবে, আমরা সকালের দিকে স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি বিশেষ করে। আম্মু আর আলিয়া সন্ধ্যার দিকে বের হয়, আলিয়া ওই দিন স্কুল যাচ্ছে না। তো আমি এই স্কুলে যাওয়ার জন্য টাকার জন্য বায়না করতেছিলাম। আম্মু বলতেছে যে টাকা দেওয়া যাবে না, তুমি ওই নাস্তা আছে নাস্তা নিয়ে চলে যাও, টাকা দেওয়া যাবে না। তো আমি এক পর্যায়ে এসে আমার সাথে ব্যাগ ট্যাগ নিয়ে গেছিলাম, আমি টাকা নিয়ে নেই, নাস্তা নিয়ে বাসা থেকে ব্যাগে নাস্তা নিয়ে আমি চলে গেছি। লাস্ট আমার দেখা হয়েছিল ওই সময়। আর যখন এই নাস্তা নিয়ে গেছিলেন? হ্যাঁ, নাস্তা নিয়ে চলে গেছি আমি। তার মানে কি ওইটাই আপনার মায়ের হাতের? হ্যাঁ, লাস্ট দেখা আমার। মায়ের হাতের লাস্ট খাবার খেলেন আপনি? হ্যাঁ, ওকে।
এটাই একেবারে লাস্ট আমার আম্মুর সাথে দেখা। তারপরে ঢাকায় যখন আসলো পরের দিন 22শে সেপ্টেম্বর, সারাদিন থাকলো, সন্ধ্যা হলো, রাত হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন কি আর ফোনে কথাবার্তা হয়েছিল? ফোনে কথাবার্তা হয়নি এমনি। আমাদের এই খাবারের যে স্থান আছে তখন আব্বু কল দিতেছে, আমি শুনতেছি আব্বু বলতেছে আব্বুকে বলতেছে, আম্মু বলতেছে যে এই আমাদের দাদুর বাসায় মানে গরু কিনা হয়েছে কিনা, মানে যেহেতু 3 দিন পরে ঈদে, তা আব্বু বলতেছে আজকে ওই আমার বড় জ্যাঠা যিনি আছেন উনি খাটে গেছে, আজকে হয়তো বা কিনা হবে, আজকে সম্ভবত কিনা হবে, তোমরা কখন ব্যাক করতেছো? তো আম্মু বলতেছে আমাদের কাজ শেষ, আমরা এই কেনাকাটা করতে ঢুকছি, এই 7টা কিংবা 8টার দিকে আমরা রওনা দিব। তো আব্বু বলতেছে যে আম্মু বলতেছে সম্ভবত আমাদের তো হাতে টাকা নাই, আপনি আমাদেরকে মানে 1000 কিংবা 800 টাকা ওই টিকিটের টাকাটা যেটা আছে এটা একটু আমাদেরকে একটু মানে বিকাশ করে দেন। তো আব্বু বলতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বের হচ্ছি। তো আম্মুর সাথে এইটুকু কথা আব্বু বলতেছে, এটা আমি শুনছি। তারপর আম্মু আবার বলতেছে যে আমার মোবাইলে চার্জ নাই, যদিও বা আমি আমার নাম্বার থেকে যোগাযোগ না করি তাহলে জালাল আমার মামা যিনি আছে উনি নাকি বাইকের জিনিসপত্র কিনতে গেছে, উনি আসলে ওনার নাম্বার থেকে যোগাযোগ করবে, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আম্মুর কথা হচ্ছে যে এইটুকু। তো ওইদিকে আব্বু বাসার টাকা নিয়ে বের হয়েছে বিকাশে দেওয়ার জন্য। এইটুকু আমি মানে আব্বু বলতেছে, আব্বুর কথা আর আম্মুর কথাই মানে বোঝা যাচ্ছে মানে এই ধরনের কথা হয়েছে আর কি। আপনার মামা শাহজালালের ফোন থেকে কি কথা বলা হলো, কি ফোন আসলো? ফোন দিয়েছিল যে শাহজালালের নাম্বার থেকে কল করা হয়েছিল যে আপনার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন ডেল্টা হাসপাতালে আছে, আপনি আসেন। অর্থাৎ গাবতলীর পাশেই যে ডেল্টা হাসপাতাল। জি, আমি কিন্তু তখন জানতাম না কোনটা কি হাসপাতাল, এটা আমরা চিনি না, শুধু এমনি নামটা বলছিল। তো আমার আম্মু বলতেছে যে আমার বাইকে দেন, আগে বাইকে দেন, মোবাইল, হ্যাঁ ফোনটা বাইকে দেন। তোরা বলতেছে যে দেওয়া যাবে না, আপনি আসেন, অবস্থা গুরুতর, মানে অবস্থা খারাপ। ওইটা বলার পর আপনার কেটে দিছি। আবার আম্মু কল দিচ্ছে, কল যায় না। তো আবার নাকি মানে পরে নাকি জানতে পারি যে আমার মামা থেকে ওই নাম্বারটা নিয়ে মানে আপনার দিছে, ট্রাক মানে কি বলে যে মানে ইন্টারনেটের মাধ্যমে কোথায় আছে জানা যায়, যে ওই রকম নাকি ফোনের কানেকশন দিয়ে মানে আমরা কোথায় অবস্থান আছি ওইটা নিয়ে নাকি আমাদের ওই শ্যামলী কাণ্ডারে যেখানে ছিলাম ওইখানে গেছে ওরা, মানে আপনাদেরকে ধরার জন্য। জি। অর্থাৎ তখন আপনার মামা শাহজালালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে, তারাই আপনাদেরকে ফোন দিচ্ছে। জি, তারাই আপনাদেরকে ফোন দিচ্ছে যে আপনারা কোথায় আছেন এটা জানার জন্য। জি, অর্থাৎ তাদের দেখানো পথে যেন আপনারা যান, তাই জি, তো? জি।